এখন কেরিয়ার পোর্টালে থাকা বিভিন্ন ধরনের কেরিয়ার এবং তথ্যের ধরন সম্পর্কে আপনাকে জানাবার আগে আমি আপনাকে একটি সাধারণ প্রশ্নের সম্মুখীন করতে চাই, যা কেরিয়ার গাইড হিসেবে ছাত্রছাত্রীরা আমাদের প্রায়ই করে থাকে। এবং প্রশ্নটি সাধারণত হয় কাজের সুযোগ এবং উপার্জন সম্পর্কে। এখন সুযোগের বিষয়ে কথা বলতে গেলে আমি দেখি যে এই সুযোগ বলতে কি বোঝায় সে সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। এখন যদি আপনি সুযোগ শব্দটার ধারণার গভীরে প্রবেশ করেন, তাহলে দেখা যাবে যে এর অর্থ সাধারণত উন্নতির সুযোগের সংখ্যা, উপার্জনের সুযোগের সংখ্যা। তবে এমন একটিও কেরিয়ার নেই যা অন্যদের কোনো সমস্যা সমাধান করে না। আমাদের যেটি দেখতে হবে তা হল ছাত্রছাত্রীদের আজকের বৃহত্তর সমস্যাগুলি কি এবং কিভাবে নির্দিষ্ট কেরিয়ারের সাহায্যে সেই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হওয়া যায় তা বুঝতে সাহায্য করা। এখন সমাজের বড় সমস্যাগুলির কয়েকটি উদাহরণ দেখা যাক। আজকের দিনে আমরা প্রধান 4টি সমস্যার সম্মুখীন হই। আমাদের মধ্যে খিদের মতো সমস্যা রয়েছে। এখন আপনাকে যদি খিদের মতো সমস্যার সমাধান করতে হয়, তাহলে আপনাকে খাবার তৈরির মতো ক্যারিয়ারের দিকে নজর দিতে হবে। এখানে আপনি একজন শেফ হতে পারেন, আপনি কৃষিবিদ হতে পারেন যিনি ফসল ফলানোয় সাহায্য করার পাশাপাশি এর মাধ্যমেই সাপ্লাই চেইন সমস্যাটিরও সমাধান করছেন। আপনি পাবলিক পলিসি ক্ষেত্রেও পেশা খুঁজে নিতে পারেন। যেমন ভারতের অনেক সরকারি স্কুলেই ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল স্কিম চালু রয়েছে। এখন মিড ডে মিল প্রকল্পটি বাস্তবায়িত করার 2টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ, ভারতের বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক ছাত্রছাত্রী সুস্থভাবে বেড়ে উঠতে সক্ষম হওয়ার জন্য যে ধরনের পুষ্টির প্রয়োজন তা পাচ্ছে না। আর দ্বিতীয় কারণ হল পর্যাপ্ত সংখ্যায় ছাত্রছাত্রীদের স্কুলে আসতে উৎসাহিত করা হয়নি। মিড ডে মিল স্কিম এই উভয় সমস্যাকে একসাথে সমাধান করেছে। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করতে সক্ষম হচ্ছে, যা তাদের স্কুলে আসতে এবং পড়তে উৎসাহিত করতে পারে, এবং এর মাধ্যমেই শিক্ষার সমস্যারও নিজে থেকেই সমাধান হয়ে যায়। তাই আপনি পাবলিক পলিসি ক্ষেত্রেও কাজ করতে পারেন, আপনি শেফ হতে পারেন, আপনি একজন কৃষিবিদও হতে পারেন। হতেই পারে যে আপনি হয়তো খাদ্য প্রযুক্তিতে কাজ করছেন আর নতুন পদ্ধতি বা খাদ্য সংরক্ষণের আরও ভালো পদ্ধতি এবং খাদ্য পরিবহনের আরও ভালো বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করছেন। দুর্ভাগ্যবশত আমাদের ফলানো খাদ্যের একটি বেশ উল্লেখযোগ্য পরিমাণ নষ্ট হয়ে যায় সঞ্চয় ও পরিবহনের অবৈজ্ঞানিক পদ্ধতির কারণে। সুতরাং ফুড টেকনোলজি নিয়ে যিনি কাজ করবেন তিনি এর মূলগত সমস্যাগুলির সমাধান করবেন। সুতরাং সংক্ষেপে বললে আপনি একজন শেফ হতে পারেন, আপনি পাবলিক পলিসিতেও কাজ করতে পারেন, আবার আপনি কৃষিক্ষেত্রেও কাজ করতে পারেন। আপনি হয়তো একজন ফুড টেকনোলজিস্ট বা ফুড সায়েন্টিস্ট হয়ে উঠলেন যিনি বৃহত্তরভাবে খিদের সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন। এখন আরেকটি সমস্যা দেখে নেওয়া যাক, আজ যা আমাদের অধিকাংশকেই জর্জরিত করে রেখেছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা। এখন আপনি একজন পরিবেশ অর্থনীতিবিদ হতে পারেন, আপনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারও হতে পারেন, আপনি আবার পাবলিক পলিসিতেও কাজ করতে পারেন। তাই উদাহরণস্বরূপ আপনার ওয়েট ওয়েস্ট এবং ড্রাই ওয়েস্টের মধ্যে আবর্জনা আলাদা করার খুব সহজ নীতি হয়তো ওয়েস্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির জন্য আরও কার্যকর পদ্ধতিতে বর্জ্যের রিসাইকেল করার কাজটি আরও বেশি সহজ করে তুলবে। আবার আপনি হয়তো অ্যানথ্রোপোলজিস্টও হতে পারেন, এমন একজন যিনি মানুষের আচরণ বোঝেন। কারণ আজ এই সমস্যার দিকে তাকালে দেখব যে শুধু ভেজা আর শুকনো বর্জ্য আলাদা করাটাই কিন্তু বর্জ্য আলাদা করার সবচেয়ে আদর্শ উপায় হবে না। শুধু প্লাস্টিকে প্রায় 7 ধরনের হয়। এখন আপনি যদি প্লাস্টিকের ধরনগুলি দেখেন তাহলে কিন্তু প্রতিটি পরিবারের পক্ষে এই নানান ধরনের প্লাস্টিক আলাদা করাটা হবে খুবই কঠিন। কিন্তু আরও বেশি সহজ একটি পদ্ধতিও আমদানি করা যেতে পারে, যেখানে এটি বুঝতে হবে যে চলুন কনজিউমারদের জন্য এটা একটু সহজ করে তুলি। আসুন বর্জ্য আলাদা করার পদ্ধতি নাগরিকদের জন্য আরও সহজ করে দিই। তাহলে আপনার নীতি তৈরি করার সময় অনেক ক্ষেত্রেই মানুষের আচরণও গুরুত্বপূর্ণ। আর এমনটাও হতে পারে যে আপনি নিজেই হয়তো পাবলিক পলিসি নিয়ে কাজ করছেন। সুতরাং আপনি যখন আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো সমস্যার সমাধান করছেন তখন সমস্যাটিকে নানান দিক থেকেই দেখা যেতে পারে। উপরন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা বর্জ্য পদার্থের সমস্যা নিয়ে আমাদের নেতাদের কথা বলতে দেখেছি। আমরা দেখেছি যে সংসদে ওয়েস্ট ম্যানেজমেন্টকে আগের চেয়ে আরও বেশি দক্ষ করে তোলার জন্য নীতি তৈরি করা হয়েছে। আমরা আরও দেখেছি যে এই ধরনের নীতিগুলিকে আইনি ব্যবস্থায় প্রয়োগ করা হয়েছে। তা সম্ভব হয়েছিল এমন কয়েকজন পরিবেশবাদী আইনজীবীদের জন্য যারা বর্জ্যের জন্য দায়বদ্ধতার বিষয়ে অবদান রাখে এমন সংস্থাগুলিকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। আমরা আরও দেখেছি যে কিভাবে সাস্টেইনেবিলিটি এক্সপার্টরা বড় বড় ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলিকে সাহায্য করেছেন তাদের রিসাইক্লিং সিস্টেম, তাদের উৎপাদন ব্যবস্থাগুলি যাতে আজকের পরিবেশগত আইনগুলি মেনে চলা একটি সাস্টেইনেবিলিটি ফরম্যাট অনুসরণ করে তা সুনিশ্চিত করে। চলে আসি পরের সমস্যায় যা আমাদের চারপাশে ঘিরে রয়েছে, দূষণ। দূষণের কথা বললে এর দায় শুধু আমাদের মতো সাধারণ নাগরিকদেরই নয়। আপনি দেখবেন যে দূষণের সবচেয়ে বড় কারণগুলির অন্যতম হল অটোমোবাইল। আজ যানবাহনের দিকে তাকান, সেগুলি যেভাবে তৈরি করা হয়েছে, সেগুলি যেভাবে প্রস্তুত করা হয়েছে এবং আমরা গাড়িগুলি চালানোর জন্য যে রিসোর্সগুলি ব্যবহার করছি সেগুলি কোনো না কোনোভাবে দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সুতরাং অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের দেখবেন ইন্ডিয়ান পলিসি মেকারদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন তৈরি করছেন। তাই উদাহরণস্বরূপ আপনি যদি ভারত স্টেজ 1 আর সেখান থেকে আমরা কিভাবে ভারত স্টেজ 6-এ উঠে আসছি সে সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, যেখানে গত কয়েক বছরে পলিউশন সিস্টেম অনেক বেশি উন্নত হয়েছে, আমরা আরও ভালো আরও কম এমিশনের ইঞ্জিন তৈরি করেছি। আসলে আমরা এখন পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির দিকে এগোচ্ছি। এখন এখানে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আসি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের বিষয়ে। যেভাবে জ্বালানি সংগ্রহ করা হয়, যেভাবে সেগুলিকে পরিশোধন করা হয়, যেভাবে সেগুলি ব্যবহার করা হয়, সেগুলি নির্ধারিত ইঞ্জিনে কিভাবে ব্যবহার করা হয়ে আসছে, এই সমস্ত ক্ষেত্রেও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের খুব খুব বড় আর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরও একটা ভূমিকা রয়েছে। তারা আরও ভালো ব্যাটারি তৈরি করেন যা ইলেকট্রনিক ভেহিকেলগুলিকে লম্বা সময়ের জন্য চালাতে, দ্রুত চার্জ করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আমরা হয়তো ফসিল ফুয়েল নির্ভর গাড়িগুলিকে দেখব ইলেকট্রনিক গাড়ি বা ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণরূপে রিপ্লেস করে ফেলেছে। এর পরের বিষয়, শুধু অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারই নয়, আমরা আইআইটির মতো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারদেরও এমন সিস্টেম তৈরি করতে দেখেছি যেখানে বাতাস থেকে দূষণের মাত্রা টেনে বের করে নিয়ে এসে তা থেকে কালি তৈরি করা যেতে পারে। সুতরাং আপনি যে শুধু দূষণ ঘটার উপরেই বদল আনছেন তা নয়, আপনি এটাও দেখছেন যে একবার দূষণ ঘটে গেলেও কিভাবে সেই দূষণটি ব্যবহার করা যেতে পারে এবং তা থেকে মূল্যবান কিছু তৈরি করা যেতে পারে। এরপর দেখব এমনকি দূষণের ক্ষেত্রেও শুধু গাড়ি ঘোড়াই নয়, শুধুমাত্র স্বতন্ত্র নাগরিকই নয়, সংস্থাগুলিও তাদের করা নির্গমন, বর্জ্য এবং দূষণের মাত্রা নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে এর জন্য আইনি ব্যবস্থাও আছে। উদাহরণস্বরূপ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যা এমন একটি ব্যবস্থা তৈরি করে যেখানে সংস্থাগুলিকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, সংস্থাগুলিকে সেখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে হয়। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে ইঞ্জিনিয়াররা, পাবলিক পলিসি নিয়ে যারা কাজ করেন, লয়াররা কিভাবে এই সব কিছুতেই কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই আবার আমরা কিন্তু এও দেখছি যে প্লাস্টিক বর্জ্য কিভাবে এখন রাস্তা তৈরির কাজেও ব্যবহার করা যেতে পারে। এখন হয়তো আপনার কেউ এমন আছেন যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এমন সিস্টেম তৈরি করার চেষ্টা করছেন যা হয়তো আগের থেকে অনেক বেশি দক্ষ। আমরা দেখেছি যে সাধারণ নাগরিকও দূষণে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষক হিসেবে আপনার ছাত্রছাত্রীরা কিভাবে এই সমস্যাগুলিকে বৃহত্তরভাবে গ্রহণ করে তা দেখার ক্ষেত্রে কিছু কিছু ভূমিকা পালন করতে হবে। আমরা চলে যাব আমাদের চারপাশে ঘটে চলা আরেকটি সমস্যার দিকে, এমন একটি সমস্যা যা আমি খুব দৃঢ়ভাবে অনুভব করি, তা হলো নিরাপত্তা। এখন আলোচনা শুরুর আগে বলুন, নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে সেই সব পেশাগুলি কি? চলুন বিষয়টায় প্রবেশ করা যাক এমন কিছু দিয়ে যা আমি আগে ব্যক্তিগতভাবে ফেস করেছি। আমি সাধারণত ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12, তারপর কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং প্রফেশনাল সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথেই কথা বলি। তাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে তার কাছে আজকের সমাজে তার অনুভব করা সবচেয়ে বড় সমস্যাগুলির অন্যতম হল নিরাপত্তা। আমি বিষয়টি বুঝতে চাইলে সে বলেছিল যে সে আর তার ভাই রোজ সন্ধ্যায় খেলতে যায়, যেখানে তার মায়ের কথা মতো তাকে সন্ধে 6টার মধ্যে বাড়ি ফিরে আসতে হয়। যে তার থেকে প্রায় 3 বছরের ছোট, সে বাড়িতে ফেরে এই 7:30 বা 8টা নাগাদ। এখানে প্রাথমিক চিন্তার বিষয় হল মেয়েটির নিরাপত্তা। এখন মানুষ বা নাগরিকরা যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করার জন্য কি কি করা যেতে পারে? নাগরিকদের নিজেদের আচরণ নিশ্চিত করার জন্য, নানান রকমের বিধিনিষেধ থাকা নিশ্চিত করার জন্য আপনি সঠিক আইন প্রণয়ন করতে পারেন। আপনি এমন একজন সাংবাদিক হতে পারেন যিনি এই জাতীয় সমস্যাগুলি নিয়ে কথা বলতে পারেন এবং এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের সমস্যাগুলি তুলে ধরেন এবং তার ফলে প্রশাসন এবং নীতি নির্ধারকদের নির্দিষ্ট বিষয়গুলি দেখতে এবং সেগুলি সমাধান করার চেষ্টা করতে বাধ্য করেন। আপনি একজন শিক্ষক হয়ে উঠতে পারেন যিনি নিরাপত্তার নিয়ম সম্পর্কে মানুষকে শিক্ষিত করবেন। আপনি এমন কোনো পেশায় যেতে পারেন যিনি মানুষকে আত্মরক্ষা সম্পর্কেও শিক্ষা দেবেন। আপনি এমন পেশা বেছে নিতে পারেন যিনি নাগরিক হিসেবে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে মানুষের সাথে কথা বলবেন। এছাড়া আপনি এমন কোনো পেশাতে যেতে পারেন যিনি মনোবিজ্ঞান নিয়ে কাজ করবেন, কারণ সাধারণত আপনি যদি আজ সমাজের বিভিন্ন ধরনের লোকেদের দেখেন, যে ধরনের মানুষ অন্যদের বিরক্ত করার চেষ্টা করে এবং অন্যদের সুরক্ষাকে খারাপভাবে প্রভাবিত করে, তারা সাধারণত বুদ্ধিমান মানুষ নয়। তাই মনোবিজ্ঞান এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং মনোবিজ্ঞান হলো সেই বিভিন্ন ক্ষেত্রগুলির মধ্যে একটি যেখানে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন, বা এই সমস্যার সমাধান করার এটি একটি উপায় হতে পারে যেখানে আপনি এমন মানুষকে থেরাপি দিতে পারেন যাদের এই ধরনের সাহায্যের প্রয়োজন। তা না হলে তারা হয়তো অন্যান্য নাগরিকদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে সুরক্ষা, স্বাস্থ্য, দূষণ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, খিদের মতো সমস্যাগুলি আপনি সমাধান করতে পারেন এবং আপনি সেই সমস্যাগুলি সমাধানের জন্য বিভিন্ন পথ বের করতে পারেন। এখন আমরা কেরিয়ার গাইড হিসেবে যদি শিক্ষার্থীদের এই প্রসঙ্গটি বোঝাতে পারি,
স্কোপের বিষয়টিও তাহলে তারা আরও ভালোভাবে বুঝবে। তাই আমি যে মেয়েটির কথা বলেছিলাম সেই মেয়েটির কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে যাই। সে আজ এমন একজন প্রোগ্রামার হতে চায় যে মহিলাদের সাহায্য করার জন্য অ্যাপ তৈরি করবে, যাতে তারা কোনো জরুরি পরিস্থিতিতে তাদের কাছের এবং প্রিয়জনকে জানাতে পারে। তাহলে দেখুন কিভাবে প্রোগ্রামার, আইনজীবী, শিক্ষাবিদ, শিক্ষক, মনোবিজ্ঞানী, পাবলিক পলিসি এক্সপার্ট এবং আইন প্রয়োগকারীরা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।